নমস্কার, সেরাম অনলাইনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আগেকার ভিডিওগুলো যেগুলো ডায়াবেটিস এবং পেন ম্যানেজমেন্ট অর্থাৎ অস্টিওআর্থারাইটিস নিয়ে ছিল, সেগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি, খুব বার্নিং একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার নাম হচ্ছে চেস্ট পেন, বুকে ব্যথা, যেটা যে কোনো কারণেই হতে পারে। আমরা যেটা আলোচনা করব, বুকে ব্যথা হলে, যখন মানুষের বুকের ব্যথা হয় তখন ইউজুয়ালি তিনটে কারণে হতে পারে। বুকে ব্যথা একটা হতে পারে তার হার্টের প্রবলেম, হৃদরোগের কোনো একটা প্রবলেম হচ্ছে, তখন তার বুকে ব্যথাটা হচ্ছে, সেটা মেইনলি বুকের বাঁ দিক থেকে হয়। আরেকটা একদম মাঝখান বরাবর, যেটাকে আমরা বলি আমাদের যে এসোফেগাস আছে জিআই ট্র্যাক্ট বরাবর মাঝখান দিয়ে, এটা ইউজুয়ালি সেটা হয় হচ্ছে ডিউ টু জিইআরডি রিফ্লাক্স ডিসঅর্ডার। জিইআরডি মানে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিসঅর্ডার, অর্থাৎ গ্যাস, আমরা বাংলায় যেটাকে বলি গ্যাসের ব্যথা, সেটা হতে পারে। আর দ্য থার্ড হতে পারে সেটা হচ্ছে মাসকুলার পেন। প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট, তার মধ্যে মাসকুলার পেনটা আমি যাব না। বাকি যে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে হার্টের ব্যথা, একটা হচ্ছে গ্যাসের ব্যথা, সেই দুটো আমরা দুটো ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে চেস্ট পেন ইন দ্য হার্ট। কেন চেস্ট পেন হয়, কি জন্যে হয় এবং কি করা উচিত। দেখুন, চেস্ট পেন যেটা আমাদের যে হার্টটা থাকে ঠিক লেফট ব্রেস্ট যেটা আছে, ঠিক লেফট ব্রেস্টের ওপরে, অর্থাৎ এইরকম জায়গায় যদি কোনো রকম আপনারা ব্যথা অনুভব করেন, কিংবা যদি ব্যথাটা মনে হচ্ছে 5 মিনিট থাকলো, 7 মিনিট থাকলো, চলে গেল ব্যথাটা, একটু রেস্ট নিয়ে আবার ব্যথাটা চলে গেল, কিংবা ব্যথাটা আস্তে 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 হাতের দিকে ছড়াচ্ছে, তখন বুঝবেন যে দেয়ার ইজ সামথিং রং ইন ইউর হার্ট, মানে একটা হার্টের একটা প্রবলেম আসছে। সেই চেস্ট পেনটাকে আমরা সাইন্টিফিক ভাষায় বলি অ্যানজাইনা। অ্যানজাইনা মানে হচ্ছে পেন, আর পেন ইন দ্য চেস্ট ইজ নোন অ্যাজ দি অ্যানজাইনাল পেন ইন দ্য চেস্ট। এবার অ্যানজাইনা দু রকমের হয়, আপনারা দেখবেন প্রেসক্রিপশনে লেখা থাকবে আনস্টেবল অ্যানজাইনা, স্টেবল অ্যানজাইনা। আমি স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা তে ঢুকবো না, আমি ঢুকবো অ্যানজাইনা কেন হয়, অর্থাৎ বুকের ব্যথা কি কারণে হয়। হার্টের যদি আপনারা ফাংশনটা খুব ভালোভাবে দেখেন, বেসিক্যালি হার্টের কাজ কি, আপনারা যেমন বলি আমরা বুক দুক 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 করছে, কি করছে, মানে হার্টের বেসিক্যালি কাজ হচ্ছে, এটা যদি হার্ট হয়, সেই হার্টের কাজ হচ্ছে পাম্প করা, মানে হার্টের ডিঅক্সিজেনেটেড ব্লাড, ইমপিওর ব্লাড হার্টে আসছে, হার্টে এসে সেই ব্লাডটা পিউরিফাইড হচ্ছে, পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে কি হার্টের কাজ হচ্ছে পুরো সারাটা শরীরে সেই রক্তটাকে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ রক্ত আসছে ইমপিওর, মানে যেটাকে আমরা বলি ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা হার্টে আসছে, সেটা পিউরিফাইড হচ্ছে, পিউরিফাইড হওয়ার পর সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে। এবার হার্টে যখন এসে পিউরিফাই হচ্ছে, কিভাবে পিউরিফাই হচ্ছে সেটা তো আমরা ঢুকবো না। আমাদের হার্টের 4টে চেম্বার আছে, অরিক্যাল, ভেন্ট্রিকেল, লেফট অরিক্যাল, লেফট ভেন্ট্রিকেল, রাইট অরিক্যাল, রাইট ভেন্ট্রিকেল, এই চেম্বারে গিয়ে ওটা, সেটা আমরা ঢুকবো না। আমরা যেটা ঢুকতে এসেছি, আবার যখন রক্তটা আসছে, যদি রক্ত ফ্রি ফ্লো হয় হার্টে, তাহলে আবার হার্টে এসে ওটা অক্সিজেনেটেড হয়ে সারা শরীরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু চেস্ট পেন কখন হয়, যখন দেয়ার ইজ এ ইন্টারাপশন অর দেয়ার ইজ এ ইরেগুলার ব্লাড ফ্লো, মানে ব্লাড ফ্লোটার একটা ইন্টারাপ্ট হচ্ছে কোথাও গিয়ে, অথবা ব্লাড ফ্লোটা ইরেগুলার হচ্ছে। যখনই ইরেগুলার ব্লাড ফ্লো হচ্ছে, হার্টের যতটা রক্ত দরকার সেই রক্ত যদি হার্ট না পায়, তাহলে কি হবে, তাহলেই একটা বুকে চেস্ট পেন সেন্সেশন হবে। এবার যখন আমরা দেখবেন অনেক বেশি দৌড়াদৌড়ি করি, খাটাখাটনি করি, হঠাৎ করে বুকে ব্যথা হয়ে যায়। কেন? দৌড়াদৌড়ি করলে কি হচ্ছে, হার্ট ইজ স্ট্রেসড, হার্টের উপর চাপ পড়ে, তাই চাপ পড়লে কি আরো বেশি করে রক্ত দরকার, কিন্তু বেশি করে রক্ত হয়তো সাপ্লাই আসছে না। সেটারও কারণ আমি আসছি, কেন সাপ্লাই আসে না। যখন সাপ্লাই আসছে না, তখনই আমার চেস্ট পেন হচ্ছে। চেস্ট পেনটা থাকছে, আমি তখন আবার বসে পড়লাম, বসে পড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, শুয়ে পড়লাম, যখন আমি একদম কাম অ্যান্ড কোয়াইট হলাম, তখন আমার হার্টের রিদিমটা নর্মাল হলো, তখন দেখলাম যে পরিমাণ রক্ত দরকার সেই পরিমাণ দরকার হয়তো হার্টে এলো, এবং হার্টে আমার চেস্ট পেনটা বন্ধ হয়ে গেল। তাহলে মেইনলি চেস্ট পেনটা হয় কি জন্য, ইরেগুলার সাপ্লাই অফ ব্লাড টু দি হার্ট। যখনই ব্লাড সাপ্লাইটা ইরেগুলার হবে, তখনই এই চেস্ট পেনটা হবে। এবং এই চেস্ট পেনটা যখন হয়, সেই চেস্ট পেনের ক্ষেত্রে কি হয়, সেই অ্যানজাইনাটা ডেভেলপ করে, এবং অ্যানজাইনা ডেভেলপ করলে ডেফিনেটলি এরকম ধরনের যদি কোনো ইন্ডিকেশন হয়, তাহলে আপনাদেরকে একজন ডাক্তারবাবু, মানে স্পেসিফিক্যালি কার্ডিওলজিস্ট, আর কার্ডিওলজিস্ট যদি না থাকে, তাহলে যে কোনো মেডিসিনের ডক্টরকে আপনাকে কনসাল্ট করে তার কাছ থেকে আপনার সুপরামর্শ নিতে হবে। এই চেস্ট পেনটা যখন হয়, চেস্ট পেনটা দু রকমের হয়। এক হচ্ছে নর্মাল চেস্ট পেন, যেটা ধরুন হার্টে রক্ত সাপ্লাই হলো না, ইরেগুলার রক্ত সাপ্লাই হলো, 5-7 মিনিট রইলো, আনস্টেবল অ্যানজাইনা রইলো, মানে 5-7 মিনিট রইলো, রয়ে ব্যথাটা চলে গেল। আর আরেকটা হার্টে বুকে খুব ব্যথা হয়,
সেটা হচ্ছে যখন আপনাদের একটা হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর হয় যখন, হার্ট বলে না যে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় অথবা হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর কখন হয়? হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর মানে আমরা যেটা খুব লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কেন হার্ট অ্যাটাক হয়? হচ্ছে যে যখন আমার ব্লাড ফ্লোটা ইরেগুলার তো বটেই, এমনভাবে ইরেগুলার হয়, খুব কম ব্লাড ফ্লো আসে হার্টের মধ্যে, হার্টের যে রক্তটা দরকার সেই রক্তটা যখন পায় না, তখন সেখানে একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়। মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছে, মায়োকার্ডিয়াম মানে হচ্ছে চেস্ট, ইনফাকশন মানে হচ্ছে ডেথ অফ সেলস, অর্থাৎ সেই হার্টের যে সেলস গুলো আছে সেখানে ইনফাকশন হয়, মানে রক্ত পায় না বলে সেই সেলস গুলো ডেথ হয়ে যায়। যখনই সেলস গুলো ডেথ হয়ে যায়, মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, হার্ট তার কাজটা ঠিক মতো করতে পারে না। হার্টের কাজ হচ্ছে রক্তকে পাম্প করা, রক্তটাই যদি ঠিকঠাক না পায় তাহলে হার্ট পাম্প করে ওটাকে সারা শরীরে ছড়াবে কি করে? সেই কারণেই হয় কিন্তু হার্ট অ্যাটাক। এবার হার্ট অ্যাটাকটা কেন হয় খুব সিম্পল ভাষায় আমরা বোঝাচ্ছি। এই দেখুন, এইটা যদি একটা শিরা হয়, শিরা উপশিরা, এই শিরার মধ্যে দিয়ে রক্ত পাস করে, তাই তো? এই শিরার মধ্যে দিয়ে রক্ত পাস করে। এইবার আমরা যখন তৈলাক্ত খাবার খাই, আমরা যখন দিনের পর দিন মাটন খাচ্ছি, তৈলাক্ত খাবার খাচ্ছি, সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে, এই যে শিরা আছে, এই আর্ট্রিয়াল ভেসেলস গুলো আছে, আর্ট্রিয়াল ভেসেলসটা আছে, সেই আর্ট্রিয়াল ভেসেলস এর মধ্যে দিয়ে তো রক্ত যায়। এবার ধরুন আমাদের যখনই ওই তেলটা যখন এই ভেসেলস এর গায়ে জমে যায়, তখন কি হয়ে যায়? প্যাসেজটা ছোট হয়ে যায় না? আরো ভালোভাবে বোঝাচ্ছি, এই যে কল দেখবেন, কল দিয়ে তো জল যায়, কলের লাইনের পাইপ দিয়ে। যখন কলের লাইনের পাইপের মধ্যে আয়রন জমে যায়, আয়রন জমে গেলে কি হয়? কলের জলের যে ফ্লোটা সেটা কমে যায় না? কেন কমে যায়? কারণ ধরুন এইটা যদি কলের লাইনের পাইপ হয়, সেই পাইপের মধ্যে এতটা যদি দেয়ালে আয়রন জমে যায়, তাহলে কি প্যাসেজটা ছোট হয়ে গেল? সেই প্যাসেজটা যদি ছোট হয়ে যায় তাহলে কি জলটা অনেক কম যাবে, যার জন্য আমরা জলটা, মানে আয়রন জমে গেলে আমরা বলি জলটা কম পাই। এখানেও ঠিক তাই, যখনই এখানে তেলগুলো এসে, যেগুলোকে বলি আমরা লিপিডস, সেগুলো যখন এই দেয়ালে এসে জমে যায়, তখন প্যাসেজটা ছোট হয়ে যায়, তখন রক্ত চলাচলটা স্বাভাবিকভাবে ব্যথিত হয়, বিঘ্ন ঘটে, রক্ত চলাচলে স্পিডটা মেনটেন হয় না। আর যখনই স্পিডটা মেনটেন হয় না, তখনই রক্ত চলাচলটা অনেক বেশি ইরেগুলার হয়, ফাস্ট হয়, স্লো হয়। যখনই হয় তখনই হার্টে যতটা পরিমাণ রক্তের দরকার ততটা পরিমাণ রক্ত পায় না, আর যতটা পরিমাণ রক্ত দরকার ততটা যদি না পায়, তাহলে কি বললাম, আগে বলে দিয়েছিলাম যে বুকে ব্যথা হবে, ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই। আর যখন এটা লাগাতার হতে থাকবে তখন হার্ট ফেলিওর হবে, হার্ট অ্যাটাক হবে, তার কারণ সেখানে কোনো রক্ত পৌঁছচ্ছে না। এই যে এই প্যাসেজটা ন্যারো হয়ে যায়, এটার কারণ বেসিক্যালি কি জানেন? বেসিক্যালি হচ্ছে এখানে এই প্যাসেজে ওই তেল অর্থাৎ লিপিডস গুলো জমে যায়। সেই লিপিডস গুলো জমে এখানে একটা সেডিমেন্টেশন ফর্ম করে, সেই সেডিমেন্টেশনটাকে বলা হচ্ছে অ্যাথেরোনোমা, এবং এই পুরো প্রসেসটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। ওটা আবার একটা আলাদা প্রসেস। তো এই অ্যাথেরোনোমা জমে যায় এবং যার ফলে এই প্যাসেজটা ছোট হয়ে যায় এবং রক্তটা যতটা চলাচল সঠিকভাবে করা উচিত সেই রক্তটা চলাচল করতে পারে না, যার ফলে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হয় এবং বুকে ব্যথা হয়। বুকে ব্যথা হওয়ার জন্য চেস্ট পেন, অথবা লং টাইম ধরে এটা যদি থাকে সেটা ডিউ টু হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাক যখন বাড়তে থাকে তখন বলা হয় যে হার্টের কত পার্সেন্ট ব্লকেজ, এত পার্সেন্ট ব্লকেজ, কত পার্সেন্ট ব্লকেজ। কেন না অ্যাথেরোনোমা বাড়তে প্যাসেজটাকে এত সরু করে দেয় যে তখন আর সাপ্লাই হতেই পারে না, কিংবা খুব অল্প সাপ্লাই হয়। বলে না 70% ব্লকেজ, 80% ব্লকেজ, তখন সেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেই ব্লকেজ গুলোকে সরাতে হয়, যে কারণে আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় পেশেন্টকে ঠিকঠাক রাখবার জন্য। বলে না দুটো ব্লকেজ আছে, তিনটে ব্লকেজ আছে, যতগুলো ব্লকেজ আছে ততগুলো অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তো এইটা হচ্ছে মেন ফাংশনস অফ হার্ট। এবার এরম যদি হয় তাহলে আমাদের কি করণীয় উচিত? ফার্স্ট তো এরম ধরনের ইন্ডিকেশনস যদি বুকে ব্যথা হয়, বাঁদিকের বুকে ব্যথা হয়, থাকছে চলে যাচ্ছে, অথবা যখন হার্ট অ্যাটাকের সময় ব্যথাটা ক্রনিক রয়ে যাচ্ছে, এবং যখন হার্ট অ্যাটাক হবে না তখন দেখবেন বুকের ব্যথাটা হচ্ছে, যখন বুকে ব্যথা হওয়ার সাথে সাথে আরো দু একটা সিমটমস হতে থাকবে। ভীষণ সোয়েটিং হবে, ঘাম ঝরতে থাকবে, পালস রেটটা বেড়ে যাবে, এবং শরীরের মধ্যে একটা কিরকম একটা এলোমেলো করবে, একটা নসিয়া টেন্ডেন্সি, মানে একটা বমির টেন্ডেন্সি আসবে, মাথাটা হয়তো অনেকের একটু একটা ঘুরতে পারে, এইসব টেন্ডেন্সি গুলো আসবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইমিডিয়েট ডক্টরের সুপরামর্শ দরকার, এবং হার্ট অ্যাটাক হলে সেখানে দাঁড়িয়ে কিছু মেডিসিনস ইমিডিয়েটলি দিতে হয়, সেটা ডক্টররা বলবেন, ডক্টরদের অ্যাডভাইস নেবেন, ডক্টরদের অ্যাডভাইস নিয়ে এটাকে ওভারকাম করবেন। আর যাদের জন্য চেস্ট পেন হচ্ছে তাদেরকে বলে রাখছি, এটা কিন্তু ফেলে রাখবেন না। চেস্ট পেন ইজ ভেরি ক্রুশিয়াল রোল। এই চেস্ট পেনটা যেটা হয়
খুব ছোট থাকে, কিন্তু আস্তে 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 কিন্তু এটা বড় হয়। সেখানে দাঁড়িয়ে ডক্টররা অনেক সময় নাইট্রোগ্লিসারিন দেয়, নাইট্রোগ্লিসারিন দিয়ে এবং তার সঙ্গে আপনার লিপিড হাইপার লিপিডেমিক ড্রাগ দেয়। এগুলো ডক্টরের সঙ্গে আলোচনা করবেন, ডক্টরকে দেখিয়ে এর সঠিক মেডিকেশনসগুলো করবেন। তো মেনলি আমি এই ভিডিওতে আপনাদের কাছে যেটা আনলাম সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক কেন হয় অথবা চেস্ট পেন কেন হয়, এবং চেস্ট পেনটা যদি আপনারা একবার বুঝতে পারেন যে এই কারণে চেস্ট পেন হয়, আর এইটা যদি হয়, আমি যদি এটা ফিল করতে পারি, তাহলে আমার ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রয়োজন আছে এইটা ফিল করাবার জন্যই আমার এই ভিডিওটা, আপনাদেরকে বোঝাবার জন্য যে চেস্ট পেন কেন হয় এবং এটা হলে আমার কি করণীয়, কি করা উচিত, এটাই এই ভিডিওতে মেন বলার ছিল। আশা করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করবেন। আমরা পরপর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি যাতে আপনাদের অ্যাওয়ারনেসটা আরও বেশি বাড়বে। হ্যাঁ, আর একটু বছরে একবার করে কার্ডিয়াক প্রোফাইলটা একবার করে নেবেন। কার্ডিয়াক প্রোফাইল টেস্ট, বিশেষ করে যাদের বয়স হচ্ছে 50 বছরের ঊর্ধ্বে, তারা একটা কার্ডিয়াক প্রোফাইল করে নেবেন, কারণ কার্ডিয়াক প্রোফাইলের মধ্যে যেমন সিপিকে এমবি এইসব টেস্টগুলো একটু বছরে একবার করে, লিপিড প্রোফাইল এগুলো বছরে একবার করে দেখে নেওয়া দরকার। একটা ইসিজি পারলে একটা বছরে, একটা ইকো বছরে 2বার ইসিজি, এগুলো একটু চেক আপ করে নেবেন। এগুলো ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট টু কিপ আওয়ার হার্ট স্ট্রং, টু কিপ আওয়ার হার্ট ইয়াং। এটুকুই বলার। ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন। আগামী দিনে আবার একটা নতুন ভিডিও, হ্যাঁ অবশ্যই করে আমাদের চেস্ট পেনের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে গ্যাসের জন্য যে চেস্ট পেনটা হয়, সেটা হবে আমাদের সেকেন্ড পার্টের ভিডিও, যেটা আবার নেক্সট উইকে আপনাদের সামনে আসবে। ততক্ষণ অবধি ভিডিওটা শেয়ার করুন সবাইকার সাথে। নমস্কার।